আমি ওর কথায় আরো বেশি অবাক। সবগুলো মানুষ কেমন করে বদলে যাচ্ছে। স্বর্ণাভাবে আমার দিকে তাকিয়ে আছেন বড় বড় চোখ করে। তিনিও হয়তো অবাক হয়েছেন। তিনি আমাকে বললেন, তাহলে আমি যাই ভাবি, পরে কথা হবে। ভাবি চলে গেলেন। আমার ছোট যা আমার মেজো যাকে ফোন করার জন্য মোবাইলটা হাতে নিতেই মোবাইলটা বেজে উঠল। ছোট যা দাঁত কেলিয়ে বলল, ওই দেখো, মেজো ভাবিকে ফোন করব বলে মোবাইল নিলাম আর সেই ফোন করে বসলো। এই বলে ও ফোনটা তুলল। আমার মেজো যা কিছু একটা বলতেই ও আমার কাছে ফোনটা দিয়ে বলল, ভাবি, মেজো ভাবি তোমার সাথে কথা বলবে। আমি ফোনটা হাতে নিলাম। ফোনটা কানে নিতেই মেজো যা উৎসুক কণ্ঠে বলল, ভাবি দেখেছো খবর? আল্লাহ যা করে ভালোর জন্যই করে। উফ, আমার যে কি খুশি লাগছে বলে বোঝাতে পারবো না। ভাই এখন কোথায় ভাবি? আমি স্বাভাবিকভাবেই বললাম, ও বাসায় নেই। মেজো যা বলল, ও আচ্ছা, তুমি টেনশন করো না, আমি এখনই আপুর বাসা থেকে আসছি। আজকের এই খুশিতে বাসায় একটা রমরমা আয়োজন করা দরকার। ফোনটা ছোটকে দাও তো। আমি ছোট জায়ের কাছে ফোনটা দিয়ে দিলাম। ও জুলিকে কি কি যেন বলল। আমি শুধু চেয়ে চেয়ে দেখেই গেলাম। আমার মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। মানুষগুলোর মুহূর্তের পরিবর্তন আশ্চর্য হওয়াটাই স্বাভাবিক। এই তো আজ সকালেও জুলি বিড়বিড় করে কি যেন বলছিল আমায়। শাশুড়ি বিকেলেই আমাকে নানান কথা শোনালো। আর এখন তারা কি বলল ভেবে পাচ্ছি না। কিছু না বলেই ঘরে গিয়ে চুপটি করে বসে রইলাম কিছুক্ষণ। আমার মেজোজা ইতিমধ্যে এসে পড়েছে। তার সাথে তার বোনের বড় ছেলেটাও এসছে। ব্যাগ ভর্তি বাজার সদাই নিয়েই এসছে ও। ছোট যা নিজের ছোট বোনকে বলল, কি রে, দাঁড়িয়ে কি দেখছিস? জলদি বাজারগুলো রান্নাঘরে নিয়ে রাখ। মেয়েটার ইচ্ছে না থাকা সত্ত্বেও ছোট জায়ের চোখ রাঙানি দেখে বাজারগুলো নিয়ে রান্নাঘরে গেল। আমি ভীষণ অবাক। যে মেয়েকে আমার ছোট যা সারাক্ষণ পালঙ্কে তুলে রাখে, তাকে দিয়ে আজ কাজ করাচ্ছে। আমার মেজো যা এতক্ষণে আমার কাছে চলে এসছে। আমার কাছে এসে বলল, ভাবি তুমি টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। তুমি যেয়ে একটু বিশ্রাম নাও তো। ভাইয়া কোথায়, এসেছে? আমি শান্তভাবেই বললাম, না আসেনি। ও সুর বদলে বলল, কি বলছো তুমি? 9টা বাজে, এখনো আসেনি? ফোন করেছো? না। এই নাও আমার ফোনটা নাও, জলদি ভাইয়াকে ফোন করো। এত রাতে ভাইয়া কোথায় আছে এখনো? আমি বললাম, এসে পড়বে। রুষা আপাকে তার বাড়িতে দিয়ে আসতে গিয়েছে, এক্ষুনি চলে আসবে। তুমি যাও, ফোন করো, জলদি আসতে বলো। আমি না যাওয়ার সত্ত্বেও আমার মেজো যা আমাকে ফোন করার জন্য জোর করলো। আমি বাধ্য হয়ে রেদওয়ানকে ফোন করলাম। একবার দুবার রিং হওয়ার পরেই ও ফোন তুলল। আমি সালাম দিলাম। ও সালামের জবাব দিয়ে বলল, তুমি ফোন করলে, কোনো সমস্যা হয়েছে? না। তাহলে ফোন করলে কেন? নিউজ দেখেছো? হ্যাঁ দেখেছি, কেন, কি হয়েছে? বাসায় আসবে না, বের হয়েছো? রিকশায়। বাড়িতে তো বেশ রমরমা আয়োজন লেগে আছে। কেন? তোমার কোম্পানি খোলার খুশিতে। এই জন্য আবার কিসের আয়োজন? বাড়ির অবস্থা সম্পূর্ণ বদলে গেছে রেদওয়ান। রেদওয়ান কিছুক্ষণ চুপ থাকলো, এরপর বলল, ভালো তো। আচ্ছা রাখো, আমি বাড়ি আসছি। আমি ফোনটা রেখে দিলাম। কারোর কোনো সাড়া শব্দ পাচ্ছি না। ঘর থেকে বের হয়ে রান্নাঘরের দিকে গেলাম। আমার চক্ষু এখন চড়ক গাছ। আমার জায়েরা সহ আমার শাশুড়ি রান্নাঘরে, সবাই হাতে হাতে কাজ করে নিচ্ছে। আমি অবাক হচ্ছি বারবার। আমাকে রান্নাঘরে দেখে শাশুড়ি বলল, তুমি ঘরে রেস্ট করো মা, আমি আসি এনে সব সামলানোর লাইগা। আজকে তুমি রেস্ট নাও। মেজো যা বলল, হ্যাঁ ভাবি যাও, সব সামলে নিচ্ছি তো আমরা। এই কদিন কষ্ট হবে, সামনের মাস থেকে একটা বুয়া রেখে দেবো। ছোট যা বলল, ঠিক বলেছে ভাবি, তুমি যাও না বড় ভাবি। মাইশা যা তো, ভাবির ঘরটা একটু গুছিয়ে দিয়াই তো। আমার চোখ দুটি কটুরি থেকে বেরিয়ে আসার উপক্রম, কিন্তু কিছু বললাম না। ঘরে এসে চুপটি করে বসে রইলাম কিছুক্ষণ। কিছুক্ষণ পর রেদওয়ান আসলো। রেদওয়ান আসতেই আমার মেজো যা বলল, ভাইয়া আপনার কোম্পানি তো খুলে গেছে, কি যে খুশি হচ্ছে ভাইয়া।
রেদওয়ান ওর সামনে সৌজন্যমূলক হাসি নিয়ে মাথা নাড়ালো। আমার ছোট যা কেক হাসতে হাসতে, ভাইয়া দেখুন, আজকের দিনটাকে সেলিব্রেট করার জন্য সব কিছু হাজির। নিন, কেকটা কাটুন। রেদওয়ান আমার দিকে তাকিয়ে আছে, আমিও তাকিয়ে আছি। আমার শাশুড়ি দ্রুত গতিতে রান্নাঘর থেকে বেরিয়ে আসলেন। রেদওয়ানের কাছে গিয়ে ওর কপালে চুমু খেয়ে বললেন, আমি জানতাম আমার পোলাটার কপাল ভালা। আল্লাহর কাছে পোলাডাল লেগা কত দোয়া করছি, আমার দোয়া এখন কবুল হইছে। রেদওয়ানও তার মাকে জড়িয়ে ধরল। ক্ষণিকের মধ্যে বাড়ির এরূপ পরিবর্তন হজম হচ্ছে না। রেদওয়ানকে দিয়ে শান্তি কেকটা কাটল, আমাকে টেনে নিয়ে গেল সেখানে। এসব পর্ব শেষ হলে জুলি আমাকে বলল, ভাবি যাও, ঘরে যাও, বিশ্রাম করো। রান্না শেষ হলে আমি ডেকে দেবো। আমি রেদওয়ানের মুখের দিকে একবার তাকালাম। রেদওয়ান আগে থেকেই আমার মুখের দিকে তাকিয়ে আছে। কোনো কথা না বলে আমরা দুজনেই ঘরে চলে এলাম। এই মুহূর্তে মামার কথাগুলো খুব মনে পড়ছে আমার। আচ্ছা, এদেরকে তো আমি কিছুই বলতে পারছি না, তবে কি এদের মন থেকে ক্ষমা করে দিলাম? না, এরা যা করেছে তা ক্ষমার অযোগ্য, কখনোই ক্ষমা করব না আমি। ঘরে আসতেই আমি রেদওয়ানকে বললাম, কেমন লাগলো এত আপ্যায়ন? পারলে তো এখন সোনার পালঙ্কে ঘুমোতে দেবে তোমায়। রেদওয়ান হাসলো, বলল, সবই টাকার খেলা, বুঝেছো? এতদিনের ঝিকে দেখে আজ রেহাই দিল। রেহাই না, বলো রিটায়ার দিয়েছে। দেখো, এখন থেকে তোমায় রান্নাঘরে ঢুকতেই দিবে না। আমার তো ভাবতে অবাক লাগে, মানুষ কত রূপ বদলাতে পারে। আয়ু, এই জগৎ টাকার খেলা খেলে, বুঝেছো? এতদিন তোমার স্বামীর টাকা ছিল না, তাই সব বদলে গেছে। এখন হবে, তাই আবার সব বদলাচ্ছে। তবে আগের বারের থেকে কিছু শিক্ষা নিয়ে রেখো, ভবিষ্যতে কাজে লাগবে। আমি আর কিছু বললাম না। 10:30 নাগাদ আমার যাদের রান্নাবান্না শেষ হলো, আমাদের এসে খেতে ডেকে গেল। আজ সবাই একসাথে খেতে বসছে। সেই আগের মতো একসাথে সবাই খাবো। টেবিলে সাজানো মেনু দেখেই বিষম খেলাম আমি। মাছ, মুরগি, গোস্ত, ডিম, পোলাও সহ আরও বিভিন্ন আইটেম। আমি একটা চেয়ার টেনে ডাইনিং টেবিলে বসে পড়লাম। রেদওয়ান আমার পাশে বসে পড়ল। আমার মেজোজা আমাদের প্লেটে খাবার বেড়ে দিল। বড় মাছের মুড়োটা রেদওয়ানের প্লেটে দিয়ে বলল, ভাইয়া খান, আমি সারা বাজার খুঁজে এই মাছটা এনেছি। এর থেকে বড় মাছ আর বাজারে ছিল না। আমি আর রেদওয়ান একে অপরের মুখ দেখাদেখি করছি। এভাবেই খাওয়ার পর্ব শেষ হলো। আয়োজন ভরপুর থাকলেও বেশি খেলাম না। আমার গলা দিয়ে এ খাবার যাচ্ছে না। চারপাশের মানুষের পরিবর্তন দেখেই আমার পেট ভরে গেছে। খেয়ে এসে চুপচাপ শুয়ে রইলাম। আমাকে কিছু করতে বলা হয়নি। রান্নাঘরে বাসনপত্র নাড়ার শব্দ এখনো পাচ্ছি। হয়তো ওরা এখন সব পরিষ্কার করছে। সকালে ঘুম থেকে উঠলাম রেদওয়ানের ফোনের ঘ্যান ঘ্যান শব্দে। ফোনটা অবিরাম ধারায় বেজে চলেছে, কিন্তু ঘুমে রেদওয়ানের কোনো হুঁশ নেই। আমি উঠে ঘুমু ঘুমু চোখেই ফোনটা হাতে নিলাম। স্ক্রিনে ভেসে ওঠা নাম্বারটা দেখে হকচকিয়ে গেলাম। ভালো করে চোখ মুছে আবার দেখলাম, না, ঠিকই দেখেছি। নাম্বারটা দেখে বুকের মাঝে কেমন যেন চাপা কষ্ট অনুভব করছি। কাপা কাপা হাতে ফোনটা নিয়ে রিসিভ করে কানে দিতেই ওপাশের কণ্ঠস্বর শুনে চোখ থেকে পানি বেরিয়ে এলো। পায়রা ফোন করেছে। ফোন রিসিভ করতেই পায়রার আনন্দ ধ্বনির মিছিল শুনতে পেলাম। পায়রা খুশিতে আটখানা হয়ে বলল, আপা দেখেছিস দুলাভাইয়ের কোম্পানি খুলেছে? কত ভালো হয়েছে বল না আপা। ইস, আমার যে কি খুশি লাগছে। তোদের জন্য যে দিনে কত দোয়া করি। পায়রার পাশেই মনে হয় শিউলি ছিল। সে ফোনের কাছে এসে বলল, বড় আপা মিষ্টি কবে খাওয়াচ্ছেন? ভাইয়ার তো কপাল খুলে গেল। ভীষণ হতবাক আমি। কি বলবো বুঝতে পারছি না। ওরা দুজনেই নানান কথা বলছে, কিন্তু এগুলো আমার কানে ভাসছে না। আমার কানে ভাসছে সেই 1 মাস আগে ওদের বলা কথাগুলো। ওরা দুজন সেবার কত কথাই না আমাকে শোনালো, কত খোঁটা দিল। আমার স্বামী ছোট্ট একটা চাকরি পেয়েছিল, তাও করতে পারলো না। আর এখন এরা এত তাড়াতাড়ি বদলে গেল। মানুষ তো গিরগিটির থেকেও জলদি রং বদলাতে পারে। এদের সাথে কথা বলার কোনো ইচ্ছেই আমার হচ্ছে না। এরা আমার মনে যে দাগ কেটেছে, সে দাগ কোনোভাবেই মুছে ফেলাবার নয়। কথা বলতে বেশ ঘৃণা হচ্ছে। আমি ফোনটা কেটে দিলাম। এরপর বালিশের কাছে ফোনটা রেখে চুপচাপ বসে রইলাম কিছুক্ষণ। ভাবতে লাগলাম সেদিনের কথাগুলো। এই তো গত 1 মাস আগে যে বাপের বাড়ি গেলাম, তখনকার চিত্রগুলো কত ভয়ঙ্কর ছিল আমার জন্য।
আমার বোনেরা আমাকে তখন মানুষ ভাবেনি। তারা তখন আমায় কি ভেবেছে আর কেমন ব্যবহার করেছে তা আমি আর আল্লাহই ভালো জানেন। আর এখন সব বদলে গেছে। আমার ভাবনার সমাপ্তি ঘটল রান্নাঘরে পাতিল পড়ার শব্দে। বিস্মিত হয়ে জলদি উঠে চুলের খোপাটা বেঁধে রান্নাঘরে গেলাম। দেখলাম জুলির হাত থেকে ভাজির কড়াই পড়ে গেছে। জুলি বেসিনে গিয়ে হাতে পানি দিচ্ছে আর কাতর ধ্বনি আওড়াচ্ছে। শান্তি পাশেই দাঁড়িয়ে বলছে, দেখে কাজ করবে তো ভাবি। সমস্ত রান্নাঘরের নাজেহাল অবস্থা। আমি পাশ দিয়ে কোনো মতে জুলির কাছে গেলাম। গিয়ে বললাম, দেখি তো পুড়ে গেছে নাকি? কে বললো তোমাকে এসব কাজ করতে? আমিই তো করতাম। দেখো এখন কি করলে হাতের। যাও ঘরে যাও, হাতে একটু পেস্ট দাও। জুলি কল বন্ধ করতে করতে বলল, বেশি লাগেনি ভাবি, ও ঠিক হয়ে যাবে, আমি পারবো, তুমি ঘরে যাও। বলেই জুলি ফ্লোর পরিষ্কার করতে লাগলো। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখছি। জুলির ডান হাতের বুড়ো আঙুলটা একদম লাল হয়ে আছে, মনে হচ্ছে এক্ষুনি ফোসকা পড়বে। এসব দেখছি আর ভাবছি গত 3-4 মাস আগে হবে জুলি একদিন সকালে চা করতে রান্নাঘরে গিয়েছিলাম। তখন সামান্য চা ছিটকে ওর হাতে পড়েছিল। তাতে জুলির সে কি রাগ, আমায় কত কথা শোনালো। ওকে চা করে ঘরে দিয়ে আসতে পারিনি কেন? চা এত গরম রাখলাম কেন? এই পাতিলে চা করলাম কেন? এমন আরো কত কিছু শুনলাম। আর আজ সেই জুলি হাত পুড়ে যাওয়ার পরেও কিছু বলছে না। বাহ, কত সুন্দর দৃশ্য। আমি আর কিছু বললাম না, চুপচাপ ঘরে চলে গেলাম। রেদওয়ান উঠে খাটের উপর বসে আছে, তার চোখে এখনো ঘুম। আমি ওর পাশে বসতে বসতে বললাম, আমি তো রাজরানীর আসন পেলাম। রেদওয়ান ঘুমের চোখেই বলল, কেন, কি হয়েছে? রান্নাঘরের ধারে কাছেও যেতে দিচ্ছে না। রেদওয়ান হাসলো, বলল, সবে তো শুরু, আস্তে আস্তে কত কি দেখবে। আমি কিছু বললাম না। রেদওয়ান উঠে ওয়াশরুমে চলে গেল। সকালের নাস্তা তৈরি হতেই শান্তি এসে ডেকে গেল। সকালের খাবারটাও হলো রাতের মতোই রাজকীয়। আমি তো ভীষণ আশ্চর্য। এই বুঝি আমার হার্ট অ্যাটাক হলো। কিছু বললাম না। গতকাল থেকেই সবার তামাশা দেখে যাচ্ছি। সকালের নাস্তার পর আর কোনো কাজ নেই আপাতত। সবাই জোরদার পরিশ্রমে লেগেছে। আমাকে নেল পলিশ দেওয়া হয়েছে। ভাবলাম স্বর্ণা ভাবির সাথে কথা বলে আসি কিছুক্ষণ। রেদওয়ানও বাড়িতে নেই, ও অফিসে গেছে। সকালেই ওর বস ফোন করে ওকে ডেকেছে। আমি স্বর্ণা ভাবিদের বাসায় গেলাম। আমি দরজায় কলিং বেল বাজাতেই ভাবি দরজা খুলে দিল। আমাকে দেখে তিনি হেসে ফেললেন, বললেন,